আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজ বগুড়ায় আমাদের দ্বিতীয় এবং শেষ দিন। আজকে আমাদের প্ল্যান বগুড়া শহরের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখার। প্রথমে শাহ সুলতান বলখি মহিষার মাজার, মহাস্থানগড় মিউজিয়াম, বেহুলার বাসর ঘর, শেষে করতোয়া নদীর তীরে ঘুরে আমাদের এবারের বগুড়া ঘোরার ইতি। আশা করি আমাদের সাথে থাকবেন। কান ধরতে পারি না, কান ব্যথা করলে কান ধরতে পারি না। কিছুদিনের মধ্যেই এখানে ক্যাবেল কার ওপেন হবে। ওখানে যে বিল্ডিংটা করছে, ব্লু কালারের শেড দেখা যাচ্ছে, ওখান থেকে ওই যে ওয়াটার পার্কটা আছে ওখানে একটা বিল্ডিংয়ের সাথে অ্যাড হয়ে ওখানে একটা ক্যাবেল কারের ব্যবস্থা করা হয়েছে। কিছুদিনের মধ্যেই ওটা ওপেন হবে। তখন অনেক ভালো লাগবে। আমার কাছে কেন জানে এই জায়গাটা এত বেশি কাম এবং মানে এত ভালো লাগছে। এই যে এটা হলো এন্ট্রান্স ওদের, এখানে হলো কার পার্কিং, পুরোটা জায়গায় জুড়েই হলো কার পার্কিং। এটা একটা লবি, একটা খালি জায়গা ওপেন। তারপর ওই মেইন বিল্ডিং আসলে ওই দিক থেকে এগুলোই মেইন বিল্ডিং, মেইন যে রুমগুলো। আর এখানে হলো শপিংয়ের জন্য সুপার শপ আছে, তারপর বুটিক শপ আছে, কফি শপ, বুক শপ। তারপর এটা হলো বিসিএল এভিয়েশন, এটার ভিতরে হেলিকপ্টারটা থাকে। এবং তারপর কনভেনশন সেন্টার, আর ওই পাশে কনভেনশন সেন্টারের পাশে হলো একটা নতুন বিল্ডিং করেছে, সেটা হলো হার্ট 6। আর এই যে শেডটা দেখা যাচ্ছে সেটা হলো কেবল কারের জন্য। এই এন্ট্রান্স দিয়ে বের হয়ে একটু সামনে এগুলোই হলো ওয়াটার পার্কটা, অ্যামিউজমেন্ট পার্কটা।
এটা হলো মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এই জাদুঘরে আমরা এসেছি, এখন জাদুঘরে দেখবো। তারপর এখানে আরও অনেক কিছু দেখার আছে, কিন্তু আসার পথে যেটা দেখলাম যে চারপাশে মানে একটা একটু উঁচু টিলার মতো, এবং চারপাশে হলো একটা লাল ইটের দেয়াল। মানে কত 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 শত বছর আগেই আসলে এই দেয়ালগুলো করা হয়েছে। মানে এটা সেটা ভাবতেই আসলে অন্যরকম লাগতেছে। যে দেখি আমরা আজকে মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরটা দেখি, তারপর আমরা মহাস্থান গড়ের এই মেইন পয়েন্টে যাব। এখন এখানে টিকিট কাটা হচ্ছে। টিকিট হলো 20 টাকা করে, 20 টাকা করে। মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরের এন্ট্রান্স। দিয়ে দুই পাশে হলো ফুলের বাগান, কিন্তু এখানে রোদ এবং গরম এতই ভয়ানক যে এই এতটুকু রাস্তা পার হতেও মনে হচ্ছে অনেক কষ্টই হচ্ছে আসলে। এই দরজার ফ্রেমটা আনুমানিক 18 শতকে তৈরি করা হয়েছিল, শেরপুরে প্রাপ্ত এই দরজাটা। ঠিক আছে, খুবই সুন্দর করে করা হয়েছে। এবং এখানে একটা দরজার ফ্রেম আছে, সেটাও শেরপুরে প্রাপ্ত, শেরপুরে পেয়েছে। শেরপুর হলো বগুড়ার শেরপুর। এবং এই যে এখানে অলঙ্কৃত যে পাথর আছে, পাথরটা দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে কিনা, এই পাথরটা হলো 6ষ্ঠ থেকে 7ম শতকে তৈরি করা হয়েছিল। পাথরের মধ্যে অনেক কারুকার্য আছে। ওখানেও একটা পাথর আছে। এটার যে হলো ভিতরে যে পাথরগুলো রাখা আসলে সাজানোর জন্য মনে হচ্ছে যে সাজানোর জন্য, কিন্তু আসলে এগুলো ওরকম না। এটা আসলে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে এখানে রাখা হয়েছে। এই যে ওখানে দরজার ফ্রেম দেখা যাচ্ছে, সেটাও 18 শতকে পাওয়া গিয়েছিল। না, এটা দশম থেকে 11 শতকে পাওয়া গিয়েছে ওই ফ্রেমটা। ওটা যদিও একটু প্লেন, কারুকার্য করার না। এই দরজার ফ্রেমটা যেটা, এটা 18 শতকে পাওয়া গিয়েছে। এখানে একটা ধ্যানী বুদ্ধের মূর্তি রাখা হয়েছে, অর্ধেকটা পাওয়া গিয়েছে মনে হয়, অর্ধেকটা। এটা 9ম থেকে 10ম শতকে। আসলে মহাস্থান বলতেই তো পবিত্র স্থান বোঝাতো। মহাস্থান গড় মানে হলো পবিত্র স্থানের দুর্গ বোঝাতো। এখানে হলো অনেক অনেক বছর আগে সম্রাট অশোকের পরবর্তীকালে বৌদ্ধ ভিক্ষুরা চীন তিব্বত থেকে ডিফারেন্ট জায়গা থেকে আসতো এখানে জ্ঞান অর্জনের জন্য। বছরের আগের ড্রেন, কালো পাথরের ড্রেন। বাগানটা সুন্দর। এখানে থাকে, আমাদেরকে দাওয়াত দিয়েছে? না, দাওয়াত দেয়নি। এখানে প্রবেশের অবস্থা আছে। এটা হলো গোকুল মেদ মন্দিরও বলা হয়। বেহুলার বাসর ঘর বা গোকুল বেদ মন্দির বলা হয়। এটা নিয়ে খুব ইন্টারেস্টিং, আমি অনেক গল্প শুনেছি। জায়ান, এটা নিয়ে অনেক ইন্টারেস্টিং গল্প শুনেছি আমি। তুমি কি গল্পটা শুনতে চাও? সেই গল্পটা হলো যে একজন ব্যবসায়ী ছিল চাঁদ সওদাগর নামে। ঠিক আছে, চাঁদ সওদাগরকে দেবী মনসা নাকি অভিশাপ দিয়েছিল যে তার বংশ নির্বংশ করে দেবে। ঠিক আছে, তো সে চাঁদ সওদাগর তখন ব্যবস্থা নেওয়া স্টার্ট করলো যে তার একটা ছেলে ছিল যার নাম হলো কি বলো তো? যার নাম হলো লক্ষিন্দর। এখন লক্ষিন্দরের জন্য ব্যবস্থা নিয়েছিল যে একটা ঘর তৈরি করেছিল, যে ঘরের মধ্যে কোনো কিছু ঢুকবে না, শুধু দরজা থাকবে। দরজা বন্ধ করে ফেললে কোনো
ফুটা থাকবে না, ইয়ে থাকবে না। তাহলে আর মনসা দেবীর যেই সাপরা তারা ঢুকতে পারবে না, আর লক্ষ্মীন্দরকে মারতেও পারবে না। হ্যাঁ, অভিশাপটা ছিল যে ওর বাসার ঘরেই ওকে সাপ মারবে, ঠিক আছে, সাপ দংশন করবে। তো তখন যেটা করলো দেবী মনসা, আবার যে কারিগর এটা বানাচ্ছিল তাকে স্বপ্ন দেখালো যে খবরদার এখানে একটা ফুটা রাখতে হবে, যদি ফুটা না রাখিস তাহলে তোর বংশ নির্বংশ করে দিব। তো তখন যে বানিয়েছিল সে একটা ফুটা রেখেছিল, এবং বেহুলার সাথে যখন লক্ষ্মীন্দরের বিয়ে হলো, এই যে এটা হলো বেহুলার বাসর ঘর, কি এত বড় ছিল? তো তখন যখন বানালো তখন একটা ফুটা রেখেছিল জানো। তখন যখন যেদিন বাসর ঘর ছিল সেদিন ফুটা দিয়ে সাপ ঢুকে তাকে কামড় দিয়েছিল এবং লক্ষ্মীন্দর মারা গিয়েছিল। কিন্তু বেহুলাও তো ছাড়ার পাত্রী না, তার উপরও ব্লেসিং ছিল যে তার হাজবেন্ড মারা যাবে না, কিন্তু তার হাজবেন্ড তো মারা গেল। তো এখন সে কি করলো, সেই যে মৃত্যুর যেই দেবতা আছে তার সাথে শুরু করলো যুদ্ধ, এবং সে তার ওরকম যুদ্ধ না, মানে ওয়ার একদম ট্যাঙ্ক দিয়ে মারা এরকম। নো নো নো, নট লাইক দ্যাট, ঠিক আছে। তখন সে কী করলো, লক্ষ্মীন্দরের যুদ্ধ করে লক্ষ্মীন্দরের জীবন ফেরত নিয়ে আসলো, ঠিক আছে। এবং এই ব্যাপারটা বেহুলার বাসর ঘর তখন থেকে বিখ্যাত হয়েছে যে এটা হলো সেই বেহুলার বাসর। চিন্তা করতে পারো যে তখনকার দিনে কি বিশালভাবে তৈরি করেছে এটা। তখন মানে এত বছর আগে, শত বছর আগে এটা তৈরি করতে কতজন মানুষদের দরকার ছিল, কিভাবে তৈরি করেছে দেখেছো। সিঁড়িগুলো ধাপে ধাপে উপরে উঠতে চাও? যদি উপরে উঠতে চাও তাহলে উপরে আমরা উঠবো। তুমি উঠেছো কেন? তো উঠেছো আর নামতে পারছো না? ওই দিক দিয়ে যাও, যেদিক দিয়ে উঠেছো সেদিক দিয়ে যাও। ভয় লাগছে? তাহলে তাহলে কি আলিয়ানেরও ভয় লাগে? হাত ধরো, হাত ধরো, হাত ধরো। এদিক দিয়ে না, এদিক দিয়ে হ্যাঁ। তাহলে আলিয়ান মাস্টারেরও ভয় লাগে না? কিন্তু জায়ান মাস্টার, এই জন্য ও আলিয়ান মাস্টার। আমার হাইটের ফেয়ার আছে তাহলে ওয়াও, নো নাইস। প্রবলেম। আমি তো সবচেয়ে উপরে হাইটের ফেয়ার আছে তাও। হ্যাঁ, তুমি উঠতে পেরেছো? ওয়াও, তাহলে তুমি ভিডিও নিয়ে যেতা। দেখি নাও, আমি ছুটবো। আচ্ছা তাহলে উঠো, কথা বলতে থাকো। আমি এখন উঠবো, তারপর হচ্ছে দেখাবো সবাইকে। আমার হাইটের ভয় আছে, তাও সমস্যা নেই। একদমই খাড়া সিঁড়ি, তখন এদিক দিয়ে উঠতো কিভাবে সেটাই ভাবছি আমি। নিশ্চয়ই অন্য কোনো ব্যবস্থা ছিল, এখন হয়তো স্টেপগুলো এরকম হয়েছে। ওঠাটা খুবই টায়ারিং, ঠিক আছে। ও মাই গড, আমরা এখন বেহুলা লক্ষ্মীন্দরের বাসার ঘরের একদম উপরে আছি, ঘরটার উপরে। আলিয়ানের এনার্জির অভাব নেই, আলিয়ান অনেক এনার্জেটিক। আমি এনার্জেটিক, ওই সাপটা আসলেই আমি এটাকে পাড়া দিয়ে মেরে ফেলি। ওই যে পাতিল বানায় না, যেমন চাক করে না, আমার মনে হয় ওরকম কিছু ছিল, হয়তো হতে পারে। এরকম হবে পিছনের ব্যাকগ্রাউন্ডটা করতো। বেহুলার বাসর ঘর গোকুল মেদি তো উঠলাম, এখন নামবো কিভাবে সেটাই ভাবছি। জয়, নামতে পারবা? আলিয়ান নামতে পারবা? ইয়েস। একটু ব্রেক আমি কেন নামতে পারবো না? ও এইটুকু জায়গা আছে, জায়গাটা আমি লাফ দিয়েই নামতে পারি।
না না, লাভ দিয়ে নামার দরকার নেই। লাভ দেওয়ার কি হলো? এমন কঠিন রোদ যদি না থাকতো তাহলে আরেকটু ভালো লাগতো। কঠিন রকমের রোদ এবং গরম। যে স্টেপগুলো যে কি খারাপ, একজনের বেশি যাওয়া পসিবল না। হেই, প্রায় চলে এসেছি নিচে, দেখা যাক। আমরা এখন আসছি করতোয়া নদীর পাড়ে। এটা হলো করতোয়া নদী। কোনটা করা যায়? যাবো কোনটা আমরা ওইটার মধ্যে যাব। কোনটা? ওইটা তো ফুড কর্নার, খাবারের দোকান। ওখানে যাবো না বাবা, পরে যাবো। বাবা তোমার পিছনে ওইখানে কি ফুল? এটা আসলে এই জায়গাটা টিএমএসএস পার্কের আন্ডারে, মমইনের যে মালিক কোম্পানি টিএমএসএস, ওদের আন্ডারেরই একটা পার্কের অংশ এর ভিতরে। সবাই এখানে এসে টাইম পাস করে আর কি। এখানে ফিশিং মঞ্চ আছে। এই জায়গাটার নাম হলো মমইন বিনোদন জগৎ, টিএমএসএস। এখানে ফিশিং মঞ্চ আছে, বসে বসে ফিশিং করে করতোয়া নদীতে। ভালো লাগার কথা। অনেক মানুষজন। জায়গাটা খুবই কাম। নদীর পাড়ে আমরা বসে আছি। এখানে স্পিড বোট দিয়ে ঘোরারও ব্যবস্থা আছে। আমার পার্সোনাল ফটোগ্রাফার, থ্যাংক ইউ। পার্কের মতো করে রেখেছে আসলে। এটা সবাই আসে, বসে গল্প করে, মানে এন্ট্রি ফি তো নাই। শুধু মনে হয় পার্কিংয়ের জন্য 100 টাকা আমাদের লাগে, গাড়ির জন্য। গাড়ির দিকে চলে যাই। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আমরা এখন লাঞ্চ করবো। লাঞ্চ করে আমরা আমাদের বাসের কাছে ড্রপ করে দেবে গাড়ি। অনেক দোকানপাট আছে, চাইলে এখানে খাওয়া দাওয়া করা যায়, ইয়ে করা যায়। আরও অনেক কিছু হয়তো আছে। আমরা আজকে আর এটা এক্সপ্লোর করবো না। এখন পর্যন্তই আমাদের বগুড়ার ঘুরের সমাপ্তি টানছি। সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাই 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 বাই। আল্লাহ